কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের আকাশে বেজে উঠেছে যুদ্ধের সাইরেন। যে তুরস্ককে এতদিন সবাই আলোচনার টেবিলে সীমাবদ্ধ ভেবেছিল, সেই তুরস্কই আজ তেল আবিবের ঘুম কেড়ে নিয়েছে। সরাসরি নিজেদের সীমান্তে নয়, আরও ভয়ঙ্কর এক চালে। ইসরায়েলের সবচেয়ে কাছের তুর্কি নিয়ন্ত্রিত ভূমি উত্তর সিরিয়া এবং উত্তর সাইপ্রাসে রাতারাতি ৬০টি ভয়ঙ্কর টাইফুন ব্লক 4 হাইপারসনিক মিসাইল মোতায়েন করে প্রেসিডেন্ট এরদোয়ান এক চূড়ান্ত বার্তা দিয়েছেন। আমরা তোমাদের দোরগোড়ায় পৌঁছে গেছি। ইসরায়েলকে সরাসরি প্রস্তুত থাকতে বলেছে তুরস্ক। তাহলে কি এরদোয়ান তার বিখ্যাত উক্তি আমরা একদিন হঠাৎ করে আসব তা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন? ৬০টি হাইপারসনিক মিসাইলের এ আল্টিমেটামের মুখে নেতানিয়াহু এখন কি করবেন? তিনি কি এরদোয়ানের দাবি মেনে নেবেন, নাকি একটি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি নেবেন? আমেরিকা এবং ন্যাটো কেন তাদের নিজেদের সদস্য রাষ্ট্র তুরস্ককে থামানোর পরিবর্তে এক রহস্যময় নীরবতা পালন করছে? তারাও কি তবে এরদোয়ানের এই ভয়ঙ্কর সিদ্ধান্তের কাছে নতি স্বীকার করেছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এরদোয়ানের এই ৬০০ মিসাইলের আসল লক্ষ্য কি? ইসরায়েলের বিমান ঘাঁটি, নাকি তেল আবিবের সেই গোপন পারমাণবিক বোমা যার উপর ভর করে টিকে আছে ইহুদি রাষ্ট্র? তবে কি মধ্যপ্রাচ্য তার প্রথম নিউক্লিয়ার যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, যা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেবে? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে ২১ শতকের সবচেয়ে বড় সামরিক এবং ভূরাজনৈতিক ষড়যন্ত্রের গভীরে। ২০২৫ সালের শুরু থেকেই বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকরা তুরস্কের ক্রমবর্ধমান শক্তি নিয়ে আলোচনা করছিলেন, কিন্তু কেউই, এমনকি পেন্টাগন বা মোসাদের মতো সংস্থাগুলো কল্পনা করতে পারেনি যে তুরস্ক পর্দার আড়ালে এমন এক কিয়ামতের অস্ত্র তৈরি করে ফেলেছে। তুরস্কের সামরিক গবেষণা সংস্থা টিউবিটাক এবং তাদের বিশ্বখ্যাত রকেট নির্মাতা প্রতিষ্ঠান রকেটসান গত কয়েক বছর ধরে সম্পূর্ণ গোপনীয়তার সাথে যে প্রজেক্টে কাজ করছিল, তার নাম প্রজেক্ট টাইফুন। এর প্রথম সংস্করণগুলো ছিল স্বল্প এবং মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল, কিন্তু এরদোয়ানের আসল লক্ষ্য ছিল আরও অনেক বড়। তিনি চেয়েছিলেন এমন এক অস্ত্র যা শুধু তুরস্ককে আঞ্চলিক শক্তি হিসেবেই প্রতিষ্ঠা করবে না, বরং তাকে একটি বিশ্বশক্তি হিসেবে পরিচিতি দেবে। টাইফুন ব্লক 4 হল সেই স্বপ্নের ভয়ঙ্কর বাস্তবতা। এটি একটি সাধারণ মিসাইল নয়, এটি একটি ৩ স্তরীয় কঠিন জ্বালানি চালিত আন্তঃমহাদেশীয় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এর ক্ষমতাগুলো শুনলে যে কোনো দেশের সামরিক জেনারেলের কপালে ভাঁজ পড়তে বাধ্য। ১. অকল্পনীয় পাল্লা। রকেটসানের দাবি অনুযায়ী এই মিসাইলটি ১৩,০০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। এর অর্থ হল তুরস্কের ঘাঁটি থেকে এটি শুধু মধ্যপ্রাচ্যের প্রতিটি কোণেই নয়, বরং রাশিয়ার মস্কো, চীনের বেইজিং, ইউরোপের লন্ডন বা প্যারিস এবং এমনকি আমেরিকার পূর্ব উপকূলের ওয়াশিংটন বা নিউ ইয়র্কেও আঘাত হানতে পারে। ইসরায়েলের জন্য এই দূরত্ব একটি দুঃস্বপ্ন। উত্তর সাইপ্রাস থেকে তেল আবিবের দূরত্ব মাত্র ৪০০ কিলোমিটার, অর্থাৎ টাইফুন মিসাইলের জন্য এটি একটি হাতের ঢিলের সমান। ২. অপ্রতিরোধ্য গতি। এটি হাইপারসনিক গতিতে চলে, অর্থাৎ শব্দের গতির চেয়ে ১০ গুণেরও বেশি গতিতে। যখন এটি বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করে, তখন এর গতি দাঁড়ায় প্রায় ১২,০০০ কিলোমিটার প্রতি ঘন্টা। এ অকল্পনীয় গতিতে আসা কোনো বস্তুকে ট্র্যাক করা বা তাকে ধ্বংস করা বর্তমান বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে সম্ভব নয়। ইসরায়েলের গর্বের আয়রন ডোম, ডেভিড স্লিং বা অ্যারো 3 সবই এই গতির সামনে অসহায়। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের এক রিপোর্টে বলা হয়েছে, টাইফুনের বিরুদ্ধে আয়রন ডোম ব্যবহার করা আর হাত দিয়ে একটি বুলেট থামানোর চেষ্টা করা একই কথা। ৩. রাডারে ফাঁকি দেওয়ার ক্ষমতা। টাইফুন শুধু দ্রুতই নয়, এটি অত্যন্ত চতুর। এটি বায়ুমণ্ডলে প্রবেশের পর একটি নির্দিষ্ট পথে চলে না, এটি ম্যানুভার করতে পারে, অর্থাৎ সর্পিল গতিতে নিজের পথ পরিবর্তন করতে পারে। এর বাইরের আবরণটি তৈরি করা হয়েছে বিশেষ রাডার শোষণকারী উপাদান দিয়ে, যা এটিকে প্রায় অদৃশ্য করে তোলে। এটি প্রচলিত ব্যালিস্টিক মিসাইলের মতো অনেক উঁচু দিয়ে না এসে তুলনামূলকভাবে নিচু দিয়ে উড়ে আসতে পারে, যা রাডারের শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও কঠিন করে তোলে। কিন্তু প্রশ্ন হল, তুরস্ক কেন হঠাৎ করে এমন একটি ভয়ঙ্কর পদক্ষেপ নিল? এর উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক অতীতের কিছু অপমান এবং এরদোয়ানের চরিত্রের গভীরে। ২০২৩ এবং ২০২৪ সালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলাকালীন তুরস্ক ছিল সবচেয়ে সোচ্চার কণ্ঠগুলোর মধ্যে একটি। প্রেসিডেন্ট এরদোয়ান বারবার যুদ্ধবিরতিতে আহ্বান জানিয়েছিলেন এবং গাজায় মানবিক সাহায্য পাঠানোর চেষ্টা করেছেন, কিন্তু ইসরায়েল সেই আহ্বানে কর্ণপাত করেনি। ২০২৫ সালের জানুয়ারিতে ঘটে সেই ঘটনা যা তুরস্কের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। তুরস্কের বিমান বাহিনীর ৩টি C-130 হারকিউলিস বিমান, যেগুলো বোঝাই ছিল শিশুখাদ্য, ঔষধ এবং শীতের কম্বল দিয়ে, সেগুলো গাজার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু মিশর ইসরায়েল সীমান্তে রাফা ক্রসিংয়ের কাছে পৌঁছানোর পর ইসরায়েলি এয়ার কন্ট্রোল তাদেরকে অবতরণের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। ঘণ্টার পর ঘণ্টা ধরে তুর্কি পাইলটরা আকাশে চক্কর কাটতে থাকে।
আঙ্কারা থেকে সরাসরি নেতানিয়াহুর অফিসে ফোন করা হয়, কিন্তু উত্তর আসে না। অপমানিত হয়ে জ্বালানি ফুরিয়ে আসার ঠিক আগে তুর্কি বিমানগুলো ফিরে আসতে বাধ্য হয়। এই ঘটনা তুরস্কে এক অভূতপূর্ব জাতীয় অপমানের জন্ম দেয়। আঙ্কারার রাষ্ট্রপতি ভবনে এক রুদ্ধোদ্ধার বৈঠকে বসেন প্রেসিডেন্ট এরদোয়ান, প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান এবং MIT এর প্রধান হাকান ফিদান। নাম প্রকাশে অনিচ্ছুক সেই বৈঠকে উপস্থিত একজন উচ্চপদস্থ তুর্কি জেনারেল পরবর্তীতে এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট সেদিন অসম্ভব রেগেছিলেন। তিনি টেবিলে আঘাত করে বললেন, আমাদের করুণাকে ওরা দুর্বলতা ভেবেছে, আমাদের মানবিকতাকে ওরা ভয় ভেবেছে। এ অপমান তুরস্কের অপমান। এবার কথা বলার দিন শেষ, এখন সময় এসেছে আমাদের ক্রোধ দেখানোর। সে বৈঠকে টাইফুন ব্লক 4 মিসাইল মোতায়েনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এরদোয়ান তার সেই বিখ্যাত উক্তি, সবসময় কিন্তু আমরা চুপ হয়ে থাকব নাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রস্তুত হন। কিন্তু এরদোয়ান একজন আবেগপ্রবণ নেতা নন, তিনি একজন ধুরন্ধর কৌশলবিদ। তিনি জানতেন তুরস্কের মূল ভূখণ্ড থেকে ইসরায়েলের দিকে মিসাইল মোতায়েন করলে তা ন্যাটো জোটের ভেতরে এক বিরাট সংকট তৈরি করবে এবং আমেরিকাকে সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ করে দেবে। তাই তিনি এমন এক চাল দিলেন যা মোসাদ এবং পেন্টাগনকে সম্পূর্ণ হতবাক করে দিয়েছে। তিনি মিসাইলগুলো মোতায়েন করলেন উত্তর সিরিয়ায় তুরস্কের নিয়ন্ত্রিত অপারেশন পিস স্প্রিং এলাকায় এবং উত্তর সাইপ্রাসে অবস্থিত তুর্কি সামরিক ঘাঁটিতে। এই দুটি এলাকায় ইসরায়েল থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে এবং এখান থেকে ছোড়া মিসাইল মাত্র কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। এই কৌশলের পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য বুদ্ধিমত্তা। প্রথমত, এর মাধ্যমে তুরস্ক ন্যাটো জোটের আর্টিকেল 5 মানে এক সদস্যের উপর হামলা মানে সবার উপর হামলা থেকে নিজেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখল। যদি ইসরায়েল মরিয়া হয়ে কোনো পাল্টা হামলা চালায় তবে তা হবে সিরিয়া বা সাইপ্রাসের মাটিতে, তুরস্কের মূল ভূখণ্ডে নয়। ফলে ন্যাটো আইনগতভাবে এই যুদ্ধে জড়াতে বাধ্য থাকবে না। দ্বিতীয়ত, এটি ইসরায়েলকে এক উভয় সংকটে ফেলে দিয়েছে। তারা যদি পাল্টা হামলা না চালায় তবে তাদের দুর্বলতা প্রকাশ পাবে, আর যদি হামলা চালায় তবে তারা একটি সার্বভৌম দেশের মাটিতে আক্রমণ করার জন্য আন্তর্জাতিকভাবে আগ্রাসী হিসেবে চিহ্নিত হবে। ব্রাসেলস ভিত্তিক ন্যাটো ওয়াচের একজন বিশ্লেষক বলেন, এরদোয়ান দাবা খেলার বোর্ডে এমন এক চাল দিয়েছেন যা থেকে বাঁচার কোনো উপায় নেই। তিনি ন্যাটো জোটের নিয়মকানুনকে ব্যবহার করেই ন্যাটোকে প্রায় অকার্যকর করে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন তুরস্ক এখন আর শুধু ন্যাটোর একজন সাধারণ সদস্য নয়, তুরস্ক নিজেই একটি স্বতন্ত্র শক্তি। স্থানীয় সংবাদ মাধ্যম এবং স্যাটেলাইট ইমেজ থেকে পাওয়া তথ্যে দেখা গেছে এই 600 মিসাইল শুধু প্রদর্শনীর জন্য রাখা হয়নি, এগুলো সম্পূর্ণ যুদ্ধ প্রস্তুত অবস্থায় আছে। অর্থাৎ এগুলোর ভেতরে জ্বালানি ভরা, টার্গেট লক করা এবং এগুলোকে নির্দেশ পাওয়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ছোড়া সম্ভব। এটি কোনো সতর্কবার্তা নয়, এটি একটি সরাসরি আল্টিমেটাম। তুরস্কের এই ভয়ঙ্কর পদক্ষেপের পর থেকেই ইসরায়েলের ভেতরে চলছে এক নীরব ভূমিকম্প। নেতানিয়াহুর সরকার প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও টাইমস অফ ইসরায়েল এবং হারেজ পত্রিকার রিপোর্ট অনুযায়ী তেল আবিবের নিরাপত্তা পরিষদে এক চরম আতঙ্ক বিরাজ করছে। মোসাদ স্বীকার করতে বাধ্য হয়েছে যে তারা টাইফুন ব্লক 4-এর চূড়ান্ত সক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে ছিল। কিন্তু তাদের আসল ভয়টা মিসাইলের সংখ্যা বা গতি নিয়ে নয়, তাদের আসল ভয় লুকিয়ে আছে এর সম্ভাব্য লক্ষ্যবস্তু নিয়ে। ইসরায়েলের সামরিক ও বিমান ঘাঁটিগুলো অবশ্যই তুরস্কের টার্গেটে রয়েছে, কিন্তু এরদোয়ানের মতো একজন নেতা কি শুধু সাধারণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য এত বড় ঝুঁকি নেবেন? মোসাদের একটি অভ্যন্তরীণ মূল্যায়ন রিপোর্টে যা সম্প্রতি ফাঁস হয়েছে তাতে লেখা হয়েছে, আমাদের সবচেয়ে বড় আশঙ্কা হলো তুরস্কের MIT আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর সঠিক অবস্থান জেনে গেছে। তাদের আসল লক্ষ্য হয়তো হাইফা বা আশদোদ বন্দর নয়, তাদের আসল লক্ষ্য নেঘেব মরুভূমির গভীরে অবস্থিত আমাদের দিমোরা নিউক্লিয়ার রিসার্চ সেন্টার আর হাইফার কাছে অবস্থিত আমাদের ডলফিন ক্লাস নিউক্লিয়ার সাবমেরিনের গোপন বাংকার। এ আশঙ্কা যদি সত্যি হয় তবে এটি শুধু একটি সাধারণ যুদ্ধ থাকবে না, এটি হবে মধ্যপ্রাচ্যের প্রথম পারমাণবিক যুদ্ধ। ইসরায়েল যার অঘোষিত পারমাণবিক শক্তি তার টিকে থাকার সবচেয়ে বড় গ্যারান্টি, সেই শক্তির উৎসই আজ তুরস্কের সরাসরি টার্গেট। একটি হাইপারসনিক মিসাইলের আঘাতেই দিমোরা ধ্বংস হয়ে যেতে পারে, যা শুধু ইসরায়েলের পারমাণবিক সক্ষমতাকেই নষ্ট করবে না, বরং পারমাণবিক তেজস্ক্রিয়তায় বিস্তীর্ণ এলাকাকে শত বছরের জন্য বসবাসের অযোগ্য করে তুলবে। এটি হবে ইসরায়েলের জন্য এক অপরিবর্তনীয় বিপর্যয়, যা তাদের চিরতরে পঙ্গু করে দেবে। দাবা খেলার বোর্ডের চাল এখন তুরস্কের। এরদোয়ান তার সবচেয়ে শক্তিশালী গুটিটি এমন এক জায়গায় বসিয়েছেন যেখান থেকে নেতানিয়াহুর রাজা সরাসরি কিস্তিমাতের মুখে, অথচ তিনি নিজে রয়ে গেছেন সম্পূর্ণ সুরক্ষিত। আমেরিকা, যারা এতদিন মধ্যপ্রাচ্যের একমাত্র পুলিশম্যান হিসেবে পরিচিত ছিল, তারা আজ এক রহস্যময় নীরবতা পালন করছে, কারণ তারাও জানে তুরস্কের মতো একটি শক্তিশালী ন্যাটো সদস্যের সাথে সরাসরি সংঘাতে জড়ানোর পরিণতি হবে ভয়াবহ। নেতানিয়াহু কি তার অহংকার বিসর্জন দিয়ে এরদোয়ানের দাবি মেনে নিয়ে গাজার করিডোর খুলে দেবেন, নাকি তিনি একটি ভুল চাল দিয়ে এমন এক যুদ্ধের সূচনা করবেন যা থেকে ইসরায়েলের ফিরে আসার কোনো পথ থাকবে না? উত্তর যাই হোক, একটি বিষয় স্পষ্ট,
মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর শুধু আমেরিকান F-35 বা ইরানি শাহেদের গর্জন শোনা যায় না, শোনা যায় এক নতুন, অপ্রতিরোধ্য এবং আত্মবিশ্বাসী শক্তির গর্জন, তুরস্কের টাইফুন। তেল আবিবের আকাশে এখন ঘুরপাক খাচ্ছে ৬০০টি তুর্কি শাহিনের ছায়া, যা যে কোনো মুহূর্তে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। অটোমান সাম্রাজ্যের পতনের ১০০ বছর পর বিশ্ব হয়তো এক নতুন সুলতানের উত্থান দেখছে।